অমিতদা। নমস্কার সবাইকে। অমিতদা, ওয়েলকাম টু টকবক। ওয়েলকাম। তো দুজনের সঙ্গে কথা বলছি, মানে একটু আগেই প্রিয়াঙ্কাদির সঙ্গে কথা হলো। প্রিয়াঙ্কাদিকেও একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করেছিলাম, সেটা তোমার কাছেও আমার একই প্রশ্ন, যে তোমার কাছে সাকসেস কি? দেখো, আমার কাছে সাকসেসটা এখনো মানে অ্যাচিভ তো হয়নি। মানে সত্যি কথা বলতে কি, যত তুমি মানে একটা করে ধাপ এগোবে তোমার কাছে তো সেই ধাপটা এক একটা সাকসেস। তো আমি সাকসেসটাকে গোলভাবে ট্রিট করি। ফার্স্ট গোল অ্যাচিভ, সেকেন্ড গোল অ্যাচিভ, থার্ড গোল অ্যাচিভ, ফোর্থ গোল। তো এইভাবে প্রতিটা গোল যখন অ্যাচিভ হয়, তো সেইগুলো অ্যাচিভমেন্টগুলোকে আমার মতে সাকসেস সেগুলো। এবারে পুরোপুরি কমপ্লিট সাকসেসটা হয়তো যতগুলো গোল মাথায় ভেবে রেখেছি যদি শেষ হয়, তাহলে বলতে পারবো কমপ্লিট সাকসেস। তার আগে আমার কাছে প্রতিটা ধাপ, প্রতিটা গোল একটা করে সাকসেস। তোমার কি ছোট থেকে ইচ্ছে ছিল যে বিজনেস মানে নিজস্ব কিছু? দেখো, ছোটবেলা থেকে আমি একজনকে খুব ফলো করি, হয়তো গোটা দেশই ওনাকে ফলো করে। উনি আগের বছর আমাদের ছেড়ে চলে গেছেন। ওনার নাম হচ্ছে রতন টাটা। তো উনি একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করেন। আর দ্বিতীয় ইন্সপিরেশন আমার ছিল ওয়াওমোর ফাউন্ডার, যিনি আমার এককালীন বস ছিলেন। তো ওনার একটা আমি ভিডিও দেখি, যে ভিডিওটা খুব ইন্সপায়ারিং ছিল, জো স্টকসে। ভীষণ, মানে সেই তারও একটা ছোট্ট মানে ইনিশিয়েটিভ থেকে এত বড় একটা। হ্যাঁ, ডেফিনেটলি। তো আমার চোখের সামনে দেখা জিনিসটা তৈরি হতে, তো তুমি বললে বিশ্বাস করবে না, ওই একটা সাকসেসের একটা এক্সাম্পল আমি তোমাকে দিচ্ছি। ওই জো স্টকস দেখে আমার এই ইন্ডাস্ট্রিতে পা রাখা। আর ওই জো স্টকসে গিয়ে আমি যখন নিজের ভিডিও মানে বলি, নিজের গল্প, আমরা নিজেদের গল্পটা বলি, তখন আমার মনে হলো যে একটা সাকসেস আমি পেলাম। আফটার দ্যাট আবার একটা অন্য সাকসেস সেট করা। তো এইভাবেই এগোচ্ছে। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাই এখনকার জেনারেশনদের, যে যাই কিছু করো না কেন, আমার মনে হয় যেটাকে করবে সেটাকে প্রপার স্টাডি করো, প্রপার পড়াশুনো করো, প্রপার হোমওয়ার্কটা করো, করে সেই জিনিসটা পা দাও। তাহলে কি হবে, তুমি যখন সেই জিনিসটা করবে, তাহলে অ্যাটলিস্ট তুমি জানবে যে আমি কি করছি বা কি করতে চলেছি। এই নয় যে আজকে দেখলাম, কালকে ভালো লাগলো, পরশুদিন করলাম, তারপরে বন্ধ করে দিলাম। সেটার ক্ষেত্রে ডিমোরালাইজেশন হয়। তুমি ফেলিওর হবেই, ডেফিনেটলি। ফেলিওর না হলে সাকসেসের মজা তো তুমি পাবে না লাইফে। তো সিমিলারলি আমার মনে হয় যে মানুষের সব কিছু ট্রাই করা উচিত, নলেজ নিয়ে করা উচিত। ফেলিওর হবে, আবার ট্রাই করো। ইঞ্জিনিয়ার থেকে এমবিএ, তারপরে এরকম একটা বড় জার্নি। না, আমার ইঞ্জিনিয়ারিং আছে, এমবিএটা নেই। ওকে, আমি প্রিয়াঙ্কাদির দুজনেরটা আছে শুনে, হ্যাঁ। এমবিএটা। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং করে তারপর এই একটা টোটাল একটা আলাদা ইন্ডাস্ট্রি। দেখো, আমরা ছোটবেলায় যখন পড়াশুনো করি, বাবা মাকে স্যাটিসফাই করার জন্য করি। যদিও ইঞ্জিনিয়ারিং আমার নিজের স্যাটিসফ্যাকশন ছিল, করেছি। বাট ব্যাক এন্ডে কোথাও একটা ওই বলে না যে কিড়া থা বিজনেস কা, তো ওইটা ছিলই। ক্যাম্পাসিং থেকে জব করেছো? ক্যাম্পাসিং থেকে জব করিনি। আমি খুব আনলাকি ব্যাপারটা, বিকজ আমাদের টাইমে ক্যাম্পাসিংটা খুব খারাপ ছিল। তো আমাদের তোমার ব্যাচেরই কোন টোটাল কলেজ ছিল? ক্যাম্পাসিং হয়নি। আমার ছিল সিভি রামন কলেজ, ভুবনেশ্বর। ওকে। তো আমাদের টাইমে সেই টাইমে ক্যাম্পাসিং হয়নি। তো যাই হোক, সেখান থেকে আমি আমার ট্রেড চেঞ্জ করি তারপরে। তো ট্রেড চেঞ্জ করার পরে আমি ইম্পোর্ট এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে অনেকদিন কাজ করেছি। ইনফ্যাক্ট আমি কাস্টমসের লাইসেন্স হোল্ডারও। আচ্ছা। তো আফটার দ্যাট আমি ডিসিশন নিই যে নিজের কিছু করব। যখন নিজের কিছু করব ভাবি, তখন ফুডটা আমার ফার্স্ট প্যাশন। ছোটবেলা থেকে খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, খেতে দেখি। আমি মার্ক কুইন্সকে দেখে বড় হয়েছি। মার্ক কুইন্স হচ্ছে আমাদের ব্লগিং ইন্ডাস্ট্রি, অ্যাকচুয়ালি ব্লগিং ইন্ডাস্ট্রির উনি একটা লেজেন্ড। মার্ক কুইন্স, ট্রেভার জেমস বলো, ডেভিড রকো বলো, এদেরকে দেখে বড় হয়েছি। ইনফ্যাক্ট আমার ওয়েস্ট বেঙ্গলে যদি বলো, আমি ফুটকা, আমি মীর ফুটকা, ইন্দ্রজিৎ দা, তো এদের কন্টেন্ট আমার ভালো লাগে। এগুলোকে বলে ফুড ব্লগিং, সত্যি কথা বলতে। তো আমি এদের দেখেছি। তারপরে জাইকা ইন্ডিয়া কা ছিল একটা, এগুলো দেখতাম ছোটবেলায়। প্রচণ্ড আমার খাবার ক্রেভিংস ছিল। খাবারটা আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল, যদি কোনো ব্যবসা করি কোনো খাবারেরই করব। তো সেই সূত্রে খাওয়া, তো সেই সূত্রে ব্যবসার তো করতে তো হবে। করতে গেলে এগেন আমার কিছু রুলস আছে, যে আমি যে কোনো জিনিস করবো তো সেই জিনিসটা ডিপলি ঢুকবো, ডিপ ড্রাইভ করবো, দেখবো। তো একদিন হঠাৎ একটা ভিডিও দেখেছিলাম, যেটার প্রসঙ্গ তোমাকে বললাম। সেই ভিডিও দেখে ইচ্ছে ছিল ওখানেই ঢুকবো, ওখানে চাকরিও করলাম। তারপর একটা বড় সংস্থায় গেলাম, যেখানে চায়ের ব্যবসা দেখলাম ক্লোজ থেকে। মনে হলো যে পরবর্তীকালে কিছু করা যায়। তো কিছু ইনসিডেন্ট এরকম ঘটে যেটা আমার কাছে চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তারপরে চা নিয়ে, তো প্রিয়াঙ্কা আগে খুলেছিল, তারপরে ডেফিনেটলি আমি চায়ে ঢুকি। ঢুকে আজকে চুমুকে চমক আমার আর প্রিয়াঙ্কার যেটুকু মানে টিমোশন বলো, যেটুকু আজকে করেছি, তো এইটা সব নলেজের পেছনেই, মানে নলেজ নিয়েই করেছি। অমিতদা, একটা জিনিস বলো, মানে এখন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা,
বা আমি যদি ইন্ডিয়াও ধরি, সেক্ষেত্রে তুমি নিজেও ইঞ্জিনিয়ারিং করেছো, আমার প্রচুর বন্ধুবান্ধব ইঞ্জিনিয়ারিং করেছে। তো সেখান থেকে তাদের প্রচুর জনের বক্তব্য যে এত এক্সপেন্সিভ একটা পড়াশোনার বা কোর্স বা ডিগ্রি, সেটা করার পর যখন আমি চাকরি পাচ্ছি সেখানে ম্যাক্স টু ম্যাক্স 15,000 থেকে 20,000, আমি খুব ম্যাক্সিমামটা বললাম, বেশিরভাগ ক্ষেত্রে তারও কম হয় যখন তারা ক্যাম্পাসিং থেকে জব করছে। তো সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্টসরা ডিমোটিভেট হচ্ছে, প্রচুর সুইসাইডের সংখ্যা বাড়ছে। এরকমও অনেক আমি দেখেছি যে একদম আমার খুব পরিচিত একজনের কথা বলছি, রেল স্টেশনের পাশে একটা ঘুমটিতে বড় হয়েছে, চারপাশ থেকে অনেক পয়সা মানে স্টুডেন্ট লোন পেয়ে যেভাবে হোক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, সেখান থেকে যে চাকরিটা করছে সেখান থেকে সেই লোন শোধ করা খুব একটা সম্ভব হচ্ছে না, যদিও বা শোধ করতে যাচ্ছে সেখানে ফ্যামিলির কন্ডিশন খুবই নিম্নবিত্ত, একদমই নিম্নবিত্ত। সেখানে যে ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে, যে সুইসাইডের সংখ্যা বাড়ছে বা যে ডিপ্রেশন তৈরি হচ্ছে স্টুডেন্টসের মধ্যে, যা ফেলিয়ার্সগুলো এমনভাবে ঘিরে ধরছে, সেইখান থেকে একটা ছাত্র কিভাবে উঠে আসতে পারে বা একটা নতুন ব্যবসায়ী যে সে কিভাবে নিজেকে আরো গ্রো আপ করতে পারে বলে তোমার মনে হয়? এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এখন যা যুগ, কম্পিটিশন প্রচুর। প্রচুর। আবার এখন যে যুগ, সেখানে ইনকাম করাটাও কিন্তু খুব ইজি। আগে আমাদের টাইমে ইনকাম করাটা কিন্তু খুব টাফ ছিল। ধরো আমি একটা স্টুডেন্ট লাইফ আমিও তো কাটিয়ে এসেছি। আমাদের টাইমে কিন্তু স্টুডেন্ট লাইফে ইনকাম করার কোনো অপরচুনিটি ছিল না। এখন কিন্তু অপরচুনিটি প্রচুর। আমাদের সময় ইনকাম, স্টুডেন্ট লাইফে ইনকাম মানে পড়ানো। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন অনেক অপশনস অনেক আছে। অপশন। ই-কমার্স ডেভেলপ করছে। তারপরে এই সুইগি, জোম্যাটোর মতো থার্ড পার্টি অ্যাগ্রিগেটররাও এখন ডেভেলপ করছে। এই ব্লিঙ্কিট, জোম্যাটো, এই জেপ্টো, এরাও তো আসছে মার্কেটে। এদের অপশনটা প্রচুর। তো ইনকামের ব্যাপারটা হলে খুব সহজ। এবার রইল বিজনেসের কথা। বিজনেস করতে গেলে সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে পেশেন্স। বিজনেস করেই যদি কেউ মনে করে যে আজকে বিজনেস করছি কালকে আমি সাকসেস পেয়ে যাব, সেটা কিন্তু নেক্সট টু ইম্পসিবল। যদি কেউ বলে এই মন্ত্র, তাহলে আমার সাথে তার মতবিরোধ আছে। তো যে কোনো জিনিসকে সাকসেস করাতে গেলে একটু টাইম দিতে হবে। আর বিজনেস তাদেরই করা উচিত যাদের পজিটিভ মাইন্ডসেট আছে। আর যদি পজিটিভ মাইন্ডসেট নাও থাকে, তাহলে প্লিজ, যদি কেউ ইয়াংস্টার বিজনেসে নামছো, আগে মাইন্ডটাকে পজিটিভ করে নাও। পজিটিভ জিনিসপত্র দেখো, পজিটিভ এনভায়রনমেন্টে থাকো। পজিটিভিটিটা তোমার খুব দরকার। বিকজ তুমি যদি একটা বিজনেস করো, কালকে যদি ফেলিয়ার দেখো, সঙ্গে সঙ্গে তুমি সেটাকে র্যাপ আপ করে দেবে। আমি কি ফেলিয়ার দেখিনি? XYZ যারা আজকে টপ লেভেলে বসে আছে, আমরা তো খুব নিম্ন, ছোট, ছেড়ে দাও। যারা আজকে টপ লেভেলে আছে বা যারা আমাদের ইন্ডাস্ট্রিতেও কলকাতাতে ব্যবসা করছে, তারা কি ফেলিয়ার দেখেনি? সবাই দেখেছে ফেলিয়ার। তো ফেলিয়ারটা আমাদের লার্নিং। আমি জানি জিনিসটাকে মেনে নেওয়াটা খুব টাফ, বাট মেন্টালি আমার মনে হয় এতটাই স্ট্রং হওয়া উচিত যে ফেলিয়ারটাকে তোমাকে অ্যাজ এ লার্নিং নিতে হবে। তবেই তুমি সাকসেসটা দেখতে পাবে। কারণ ওই লার্নিংটাকে তুমি তো যখনই ইউটিলাইজ করছো, সেটা তো তোমার এক্সপিরিয়েন্সে কনভার্ট হচ্ছে। পরে আর সেই ভুলটা তুমি করবে না। আর ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এগুলোর আজকে সবচেয়ে বড় যন্ত্র যেটা, সেটা হচ্ছে, যদিও সেই যন্ত্রের মাধ্যমেই সবাই আমাদের ভিডিওটা আজকে দেখছে, সেই যন্ত্রের নাম হচ্ছে মোবাইল। এই মোবাইলই যদি আজকে, মোবাইলে অনেক পজিটিভ আছে, অনেক নেগেটিভও আছে। এবার মানুষকে ডিসাইড করতে হবে যে আমি পজিটিভটা দেখবো না নেগেটিভটা। তার আপব্রিঙ্গিংটা ছোটোবেলা থেকে যদি সেইভাবে হয়, ডেফিনেটলি সে পজিটিভের দিকে দেখবে। আমি ছোটোবেলা থেকে যে এমন একটা ঘরে মানুষ হয়েছি যেখানে টাকা পয়সা ছিল, ব্যবসা ছিল বড়, কিন্তু আমার বাবা আমাকে সারা জীবন বাসে ট্রেনে চাপিয়েছে, বলেছে যে নিজের জায়গা নিজে আর্ন করো। কোনোদিনও আজ পর্যন্ত কোনো ফেসিলিটি পাইনি। আমার মনে আছে বাবা গাড়ি করে অফিস যায়, আমি ট্রেনে বাসে অফিস গেছি। সেম অফিসেই কাজ করেছি, কিন্তু ট্রেনে বাসে গেছি। আমি মালিক বলে কোনো, মানে মালিকের ছেলে বলে কোনো ট্রিটমেন্ট আলাদা পাইনি। আমাকে আমার ওয়ার্কারদের মতনই কাজ করতে হয়েছে। তো এই যে আপব্রিঙ্গিংয়ের এই জায়গাটা, তখন হয়তো মনে হতো যে না, খুব নিষ্ঠুর বাবা, ভালো লাগতো না যে এই জিনিসগুলো আমার সাথে হচ্ছে। আজকের ডেটে ভাবি যে এই জিনিসগুলোর প্লাস পয়েন্টটা কোথায় আসে। এই জিনিসগুলো তোমাকে ভেতর থেকে শক্ত করে, এই জিনিসগুলো তোমাকে শেখায়। আর তুমি যারা খুব মানে ইকোনমিক্যালি পুয়ার বা যারা গরিব, তাদের জায়গা থেকে যে স্ট্রাগল করে আসে, সবচেয়ে বড় উদাহরণ আমি একটা দেবো, এপিজে আব্দুল কালাম। ওনার থেকে বড় এক্সাম্পল হয় না আজকের ডেটে। উনি আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন। তো উনিই তো বুঝিয়ে দিয়ে গেছেন যে গরিব হই আর বড় লোকই হই, যদি আমি গরিব ব্যাকগ্রাউন্ড থেকেও আসি, আমার যদি মনে ইচ্ছা থাকে, আমি সেই জায়গায় ডেফিনেটলি যেতে পারবো। আর প্র্যাকটিক্যালি বলছি যে আমি একটা জিনিস খুব উপলব্ধি করেছি যে ইউনিভার্স না, তুমি যখন সেই জিনিসটা যদি মন থেকে যাও, প্যাশনেট হয়ে যাও, আর সেই জিনিসটার প্রতি প্যাশনেটলি পড়ে থাকো না, ইউনিভার্স তোমাকে হেল্প করে সেটা পেতে। তুমি নিজেও রিয়েলাইজ করবে, যদি তুমি কোনো ফিল্ডে, ধরো তুমি অ্যাক্টিংয়ে যদি সাপোজ তুমি
প্রফেশনালি কাজ করো, তুমি যদি সেইটা ডেডিকেটেডলি করো না, আজকে যারা যারা ওই জায়গায় গেছে তারা সবাই ডেডিকেশনের থেকে একটু বেশি দিয়েছে, দিয়ে তারা চেয়েছে সেই জিনিসটা পাবে, তবেই ইউনিভার্স তাদের ওই জায়গায় এনেছে। অবশ্যই। তো ইউনিভার্স এটা বিশালভাবে হেল্প করে। তো এই জিনিসগুলোকে যদি আমরা নেগেটিভটা না ভেবে একটু পজিটিভ ভাবি, যে কীভাবে আজকে একটা ফেলিয়ার হয়েছে, কালকে ভাবো আবার নতুন রাস্তা, সেটাকে সলিউশন করব, করে আবার এগোবো। তো আমরা যখন এই পেসে এগোবো, আমার মনে হয় সাকসেস আসবেই। তোমার সাকসেস স্টোরিটা আমরা সব, মানে তোমাদের সাকসেস স্টোরিটা আমরা মোটামুটি সবাই শুনেছি। তোমার ফেলিয়ারগুলো জানতে চাই। ফেলিওর প্রচুর। ফেলিওর বললে তো মানে আমি জানি না যারা দেখছে তারা ইয়াংস্টার ডেফিনেটলি, বাট সবাই নেগেটিভভাবে নিও না, আমি কোনো ফেলিওরকে প্রমোট করছি না। না, বাট অবশ্যই এই ফেলিয়ারগুলো জানলে না তারপর তারা খুব ভালো রিলেট করতে পারবে যে এই লোকটার যদি এই ফেলিয়ার্স থাকতে পারে, তারপরে যদি সে এই জায়গাটা রিচ করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি যে ফেলিয়ারগুলো, আমি ফেলিয়ার বলবো না, আমি যে অভিজ্ঞতাগুলো করেছি সেইগুলো বরঞ্চ সবার সাথে শেয়ার করি, যাতে তারা এই জিনিসগুলোতে রেকটিফাইড হতে পারে। ডেফিনেটলি, এতদিন আমি যে ভুলটা করে এসেছি সেটা যাতে তারা না করে, সেটা আমি বলতে পারি। ডেফিনেটলি, সেটা হচ্ছে, প্লিজ যদি গোল সেট থাকে, গোলের পেছনে ছুটবে, অন্য কোনো দিকে মাইন্ড দেবে না, 1 নম্বর। সেই গোলটাকেই ধরে চলো। সেকেন্ড হচ্ছে যে যখন তুমি ওপরে উঠবে, তখন তোমাকে ওপরে ওঠার চেষ্টা করবে, তখন তোমাকে অনেকে টানবে পেছনে। তো প্লিজ চোখ কান বুঝে সেই পেছনে টানাগুলোকে ছেড়ে তুমি তোমার গোলের দিকে এগিয়ে যাও। কারুর কথা শুনবে না। ভালো মানে যারা খারাপ চায় বলতে দাও তাদের। কারুর কথা শুনবে না। ইউর মানে সাকসেসফুল বিজনেসম্যান বা সাকসেসফুল হতে গেলে সবার যেটা মেন দরকার আমার মনে হয়, যে দুটো জিনিস বন্ধ রাখতে হবে। একটা হচ্ছে মুখ, একটা হচ্ছে কান। না বলবে বেশি, না শুনবে বেশি, সময় উত্তর দেবে। টাইম এমন একটা জিনিস না, ঠিক বুঝিয়ে দেয়। আর প্লিজ যখনই যে কোনো ডিসিশন নেবে, খুব ম্যাচিউরলি চিন্তাভাবনা করে নেবে। হঠকারিতায় কোনো ডিসিশন নেবে না। হঠকারিতার ডিসিশন কিন্তু আলটিমেটলি সবসময় সাকসেস হয় না। খুব কম পার্সেন্টেজ সাকসেস হয়। কিছু সময় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ধাক্কা খেতে হয়। যদিও ধাক্কা আমার কাছে লার্নিং। আর সব সময় যখনই যেটা করবে না কেন, যেটা ভালোবেসে করছো না কেন, সেটা সম্মান করো। রিটার্ন আসবেই। তুমি যে কোনো জিনিস আজ পর্যন্ত, আমি যে কোনো জিনিস করছি বা যে কোনো জিনিস করব, আমি যদি ভাবি আমি এটা করব, আমাকে হয়তো আশেপাশে প্রতিবেশীরা আটকালো বা রিলেটিভরা আটকালো। অনেকে আটকানোর চেষ্টা করবে যে এটা করিস না, এটা করলে ফ্লপ হবে, এটা করিস না। তুমি যদি মনে করো যে তোমার কনফিডেন্স আছে, তুমি সেই জিনিসটা পারবে, তো ডেফিনেটলি সেই জিনিসটার প্রতি তুমি এগিয়ে যাও। তো এই জিনিসগুলো কি হয় বলো তো? এই জিনিসগুলো যখনই তুমি করবে ডেডিকেটেডলি, তুমি যখন সাকসেস পাবে তারাই দেখবে তোমার পাশে এসে দাঁড়িয়ে আছে। এটা তুমি আমি দেখেছি। একদম, তুমি একজন সাকসেসফুল বিজনেসম্যান। তো সেখানে যেকোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে এখন সোশ্যাল মিডিয়া এখন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডেফিনেটলি। আবার সোশ্যাল মিডিয়ার জন্য অনেক কিছু রসাতলে যাচ্ছে। হঠাৎ যদি সোশ্যাল মিডিয়া বিষয়টা বন্ধ হয়ে যায়, তাহলে একটা মার্কেটিং কিভাবে চলতে পারে? মানে আমি এটা আমি আগামী ১০ বছরে আমি তোমাকে আগামী ১০ বছরের সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আজকে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টা এইগুলো তো আমাদের এখন মানে ডেইলি বেস্ট মানে একদম প্রচারের জায়গা। নিয়ে চলতে মানে হয়। মানুষের প্রচারের জায়গা কি, ঘরে, মানে ঘরে তোমার সময় পাস একদমই করার তাই। মানে টাইম পাস করার জিনিসও হচ্ছে ওইটা। হুম, ওইটা ছাড়া তুমি চলতে পারবে না। হুম। রাইট? তো এখন এআই এর যুগ, এআই ঢুকছে। মানে ঢুকে গেছে অলরেডি। হ্যাঁ, মানে তুমি ইমাজিন করো যে ১০ বছর বাদে সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎটা কোথায় যেতে চলেছে। আর রইলো সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যাওয়া, আমার মনে হয় না বন্ধ হবে। কারণ সায়েন্স যেভাবে উন্নতি করছে বা যেভাবে উন্নত হচ্ছে, আমার মনে হয় সোশ্যাল মিডিয়া একটা বড় মানে বড় পার্ট যেটা প্লে করছে অলরেডি, আর ভবিষ্যতেও করবে। আমি তোমার মার্কেটিংয়ের ক্ষেত্রে একটা উদাহরণ দিই। আমরা তো মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের ছেলে। আমরা আগে এটিএল, বিটিএল করতাম। ঠিক আছে? আউটলেটে লিফলেটিং করেছি। আমি নিজে মনে আছে বাবা-মার প্রচুর পোস্টার আমি আউটলেটে গিয়ে লাগিয়েছি। আজকের ডেটে সোশ্যাল মিডিয়া যে কভারেজটা দিচ্ছে, সেটা কিন্তু আজকে আমি উইথ ডিউ রেসপেক্ট টু এভরি প্ল্যাটফর্ম, আমি কোনো প্ল্যাটফর্মকে ছোট করছি না, খারাপ করছি না। বাট এটা বলছি যে রিচটা মানুষের সবচেয়ে বেশি এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, জাস্ট বিকজ মোবাইলটা সবার হাতে আছে। আর আমি বলবো সোশ্যাল মিডিয়াটাকে যদি আমরা পজিটিভলি বা যদি আমরা ভালোভাবে ইউজ করতে পারি, বুদ্ধি লাগিয়ে ইউজ করতে পারি, তাহলে এর থেকে বড় বিজনেস, এর থেকে বড় প্ল্যাটফর্ম হতে পারে না। আর আপকামিং যত বিজনেস আছে, আমরা অফলাইনে যা ব্যবসা করি, সব আমরা ধীরে ধীরে অনলাইনে কিন্তু আসছি।
এটার হ্যাঁ, মেজর একদমই কারণ তাই। মেজর কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। আজকে আমি তুমি বসে আছি এখানে গল্পও করছি কিন্তু সোশ্যাল মিডিয়াতে। হুম, তাহলে ভাবো আমাদের গল্পটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ৫ জনের কাছে যাচ্ছে। যেটা কিন্তু আগে খুব ডিফিকাল্ট ছিল পৌঁছানো গল্পটা। ঠিক। তো সোশ্যাল মিডিয়া এই অস্ত্রটা তো করে দিয়েছে যে হুম, আমার তোমার গল্প আজকে সবাইয়ের কাছে ঘরে, ঘরে চলে একদমই যাচ্ছে। তাই। অনেক কিছু শিখতে পারছি। আমি ডেফিনিটলি, সেটা বলছি না। ডেফিনিটলি। ওই যে হয় না একটা সাপোজ, হ্যাঁ, সেইরকম একটা সাপোজের কথা তোমাকে বলছি। মানে মানে কিছু ম্যাজিক্যাল জিনিস আমরা যেরকম জিজ্ঞেস করি যে হঠাৎ করে তুমি একটা সুপার পাওয়ার পেয়ে গেলে কোন পাওয়ারটা চাইবে? এইরকম টাইপেরই একটা কোয়েশ্চেন যদি হঠাৎ করে সোশ্যাল মিডিয়া অফ হয়ে যায়, তাহলে আমাদের মার্কেটিং এর রাস্তা কি থাকতে পারে? সোশ্যাল মিডিয়া অফ হলে মার্কেটিং সোশ্যাল মিডিয়া অফ হওয়ার কথা আমি ভাবছি না। আমি ওই এটা জায়গাটায় আমি বলছি না, এটা একটা আমি যদি আছে না। নেগেটিভে আসছি না। আমি বলছি যদি তোমার প্রবাবিলিটিতে এলাম, হ্যাঁ, যদি ওরকমও কিছু হয় তাহলে আগে যেভাবে চলতো সেইভাবেই চলবে। ওইটাই আমি বলছি যে আগের রাস্তা আমি তো খোলাই যদি আছে। আমার প্রশ্নটা ভুল, যদি আমি ১০ বছর ১০ বছর কেন আরো অনেক বছর পিছনে চলে যাই টাইম মেশিনে, তাহলে তুমি তোমার মার্কেটিং নিয়ে কিভাবে ভাবতে? আমি ডেফিনিটলি ১০ বছর আগেও তো মার্কেটিং করে এসেছি। অবশ্যই, তখন হ্যাঁ। আমাদের মানে গ্রাসরুট লেভেলে যে মার্কেটিং ছিল, হুম, সেগুলো আমাদের সেই টাইমে হেল্প করেছে। বাট তখন একটা জিনিস বুঝতে হবে তোমাকে, ১০ বছর আগে খবরের কাগজ পড়ার চলটা বেশি ছিল। হুম, বাট এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরের কাগজ পড়ে নিচ্ছে। বা হ্যাঁ, ফেসবুকে স্ক্রল করতে, করতে ভিডিও দেখে নিচ্ছে। ওখানে খবর পেয়ে যাচ্ছে। তারপরে তোমার ইউটিউবে অনেক নিউজ পোর্টাল এখন ওরা এসে গেছে, ওদেরটা দেখে নিচ্ছে। তারপরে এখন আমাদের অ্যাপস আছে নিউজ চ্যানেলের, ওখানে দেখে নিচ্ছে। হুম। তো ওই ব্যাপারটা আমরা অলরেডি ছেড়ে চলে আসছি। তো ওই ব্যাপারে গেলে আবার ডেফিনিটলি যদি আমরা এই ব্যাপারটা বিলুপ্ত হয়, তখন আবার ওই জায়গায় আসতে হবে আমাদের। এই যে এত ক্যাফে বাড়ছে বা ফুড ইন্ডাস্ট্রি কলকাতায় কেন ওটা ওয়েস্ট বেঙ্গলে এত ডেভেলপ করছে, সেটা কি জাস্ট বিকজ অফ সোশ্যাল মিডিয়া? আ শুধু সোশ্যাল মিডিয়া বলব না। ব্যবসা আমাদের ভারতবর্ষ তো অলরেডি এন্টারপ্রেনার্স যে হুম, কথাটা, যে হুম, টার্মটা এখন এসছে স্টার্টআপ। আমিও ইনফ্যাক্ট পার্ট অফ স্টার্টআপ। এই জিনিসটা তো আমাদের ভারতবর্ষের জন্য খুব মানে এগিয়ে যাওয়ার জন্য এক ধাপ আমরা অলরেডি স্টেপ নিয়েছি। সে হুম, আমি একটা ছোট ব্যবসা করি বলো বা XYZ যারাই ব্যবসা করুক না কেন, এটা তো একটা স্টেপ। আমাদের ইকোনমিক্যাল যত ডেভেলপমেন্ট হবে আমরা পৃথিবীর তত শক্তিশালী দেশের মধ্যে হব। আর আমরা এমন একটা দেশ, আমার মনে হয় আমাদের দেশ ইকোনমিক্যালি বুস্ট করা খুব দরকার। বিকজ হুম, আমাদের দেশে সব কিছু আছে। আমাদের দেশে ট্যালেন্ট আছে, আমাদের দেশে বুদ্ধি আছে, আমাদের দেশে ওয়েদার ভালো, আমাদের দেশে বিভিন্ন কালচারাল মানে মানে অ্যাক্টিভিটিস রয়েছে এক বিভিন্ন জায়গায় একটা রকমের কিছু। রুফের আন্ডারে আছে হুম, মানে সব রকম কালচার। এত ভাষার দেশ। আমাদের দেশের থেকে তো সুন্দর দেশ হতে পারে না। পৃথিবীর মনে হয় শ্রেষ্ঠ দেশ যদি হয়ে থাকে সেটা ভারতবর্ষ। ভারতবর্ষ। আজকে তুমি ভাবো ভারতবর্ষের, বলতে গর্ব লাগে আমি বাঙালি হয়েও, ভারতবর্ষের এমন একটা ব্যক্তি যার জন্য আজকে দুটো দেশের ন্যাশনাল অ্যানথেম, মানে ইনক্লুডিং আমার দেশ আর বাংলাদেশ, বাংলাদেশ। এই দুটো দেশের ন্যাশনাল অ্যানথেম যার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর। সেও ভারতীয়। আজকে নোবেল প্রাইজও কত ভারতবর্ষ থেকে এসছে। ভারতীয় এবং বাঙালি। আজকে যারা বড় বড় সায়েন্টিস্টরা যারা বাইরে বসে আছে সব তো ভারতের। হুম, এর থেকে মানে আমাদের কাছে আছে জিনিসটা, আমাদের কাছে রিসোর্সেস আছে, আমাদের কাছে ট্যালেন্ট আছে, আমাদের প্ল্যাটফর্মটা দরকার ছিল। বাট আপকামিং যে যুগ পড়েছে, আমরা ওই প্ল্যাটফর্মটা ধীরে ধীরে ইউটিলাইজ করছি। আর উইদিন 10 ইয়ার্স ইফ আই এম নট রং, উই উইল বি প্রবাবলি টপ 2 কান্ট্রিজ এর মধ্যে আমি যেতে পারি আমরা। তো হুম। এইটায় যদি কেউ ব্যবসা করে যোগদান দেয় ইকোনমিক্যাল, আমি তো বলব ডেফিনিটলি মানুষদের এগিয়ে যাওয়া উচিত। ভারতবর্ষের অর্থনীতি নিয়ে যখন কথাই হলো, ভারতবর্ষের আরেকটা দিক নিয়েও আমরা কথা বলছি। মানে আমরা যে পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে আছি, যেহেতু তোমরা দুজনে মিলে ব্যবসা করো এবং এই ব্যবসাটা ১ম শুরু করেছিল প্রিয়াঙ্কা দি একজন মেয়ে হিসেবে। এই যে পরিস্থিতি এখন চলছে, কলকাতা বলো বা গোটা ইন্ডিয়া জুড়ে যে পরিস্থিতি চলছে, প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদেরকে যেভাবে আ বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, শুধু মেয়েরা নয়, প্রত্যেকটা ছেলেকেও, মানে প্রচুর ছেলেকেও এরকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে। রিসেন্ট আমরা নিউজে একটা খবর পড়েছি। একটা কেন, একাধিক খবর যেগুলো আসে তার বাইরেও প্রচুর খবর থাকে। একটা অচলাবস্থা তৈরি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে এবং সেটা তো অর্থনীতির ওপরেও ইমপ্যাক্ট ফেলছে। প্লাস ২৬,০০০ মানে শিক্ষকের চাকরি চলে গেল। এই পরিস্থিতিতে তুমি কিভাবে মানে টেক কেয়ার করো? কারণ রাত অব্দি প্রিয়াঙ্কা দিকে আউটলেটে থাকতে হয়। সবসময় যে একসাথে থাকবে সেটা পসিবল হয় না, না। না তুমি একটা পসিবল নয়, আউটলেটে একদমই থাকছো, পসিবল নয়। হ্যাঁ। আ প্রিয়াঙ্কা দি একটা আউটলেটে থাকছে। তো এই কলকাতায় দাঁড়িয়ে, পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মেয়েদেরকে কতটা সেফ দেখতে চাও বা কিভাবে তুমি সেখানে সেফ গার্ড হিসেবে থাকো? একটা ইনসিডেন্ট ঘটেছিল যেটা আমরা সবাই ওয়াকিবহাল। ইনফ্যাক্ট ওই মুভমেন্টটায় আমরাও পার্টিসিপেট করেছিলাম। আমার হুম, মনে হয়েছে এটা অন্যায় হয়েছে, থাকা উচিত হুম, সবাইয়ের পাশে। তো আমরাও থেকেছিলাম। তো সেইটার সূত্রে একটা কথা বলতে পারি
যে মহিলাদের সেফটিটা খুব দরকার। মহিলা কেন, পুরুষেরও সেফটি দরকার, সবারই সেফটিটা তোমার দরকার। আউটলেটেও নিশ্চয়ই মেয়েরা সবাই, কাজ আমার করে। আউটলেটে মেয়েরা কাজ করে, ওই প্রসঙ্গেই আসছি। হুম, হুম। তো যখন এই ইনসিডেন্টটা ঘটে তারপরে আমি নিয়ম করে দিচ্ছি যে মেয়েরা রাত্রে ডিউটি করছে বা রাত অবধি মানে 10টা 11টা যেই ডিউটি করছে, বাড়িতে পৌঁছে প্লিজ আমাদের জানিয়ে দিও অ্যাটলিস্ট যে তোমরা সেফলি রিচ করেছো, বিকজ তোমাদের সেফটিটা আমার আগে। হুম, আমার একদিন ব্যবসা খারাপ যেতে পারে, দুদিন ব্যবসা খারাপ যেতে পারে, হুম। 1 মাস ব্যবসা খারাপ যেতে থাকে, 1 বছর খারাপ যেতে পারে, বাট নট অ্যাট দ্য কস্ট অফ আর এনিবডিজ লাইফ। সো লাইফ সিকিউরিটি উইল বি মাই ফার্স্ট প্রেফারেন্স ডেফিনেটলি। তো আমি যেটা মাথায় নিয়ে চলেছি, আমি কিছু সেফটি মেজার্স করে রেখেছি, যেমন আমি লোকেশন বলি শেয়ার করে দেবে। সব যত ফিমেল আছে বাড়িতে পৌঁছে ভাই তুমি লোকেশন অফ করে দাও, কিন্তু বাড়ি অবধি লোকেশনটা রাখো, যাতে কিছু বিপদ আপদ হলে আমরা ট্রেস করতে পারি। আমার HR এর নাম্বার দেওয়া আছে, রাত্রিরে কোনো বিপদ আপদ হলে কল করো। এই সব স্টেপগুলো নিয়ে। আর প্রিয়াঙ্কাদির কথা যদি বলি, তো দেখো আমরা এমন টাইমে ব্যবসা করেছি যখন লকডাউন ছিল। হুম, মানে তুমি হয়তো প্রিয়াঙ্কাদির থেকে শুনেছো, হাফ হুম। শাটার নাবিয়ে বাইরে প্রিয়াঙ্কাদি করছে, মানে ভেতরে প্রিয়াঙ্কাদি রান্না করছে, আমি বাইরে দাঁড়িয়ে হ্যান্ডেল করেছি। তো আমরাও তখনই সেই লকডাউনেও রাত্রে বাড়ি ফিরতাম। তো ওইগুলো তখন মাথায় আসেনি টু বি ফ্র্যাঙ্ক বলতে। মানে তখন যে সেফটি কনসার্ন নিয়ে ভাববো, বা তখন যে বাড়ি কিভাবে পৌঁছবো, এইসবের থেকে বেশি ভাবনা কি ছিল জানো তো, আমার ছিল ব্যবসাটাকে দাঁড় করাতে হবে। বিকজ তখন কিন্তু আমরা জব ছেড়ে দিয়েছি, আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, আমাদের কাছে একটা উত্তর দেওয়ার ছিল কিছু জনকে। আমার নিজের কাছে সারা জীবনের প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ থাকে। আমি যদি নতুন কিছু স্টার্ট করি, নতুন কিছু প্রজেক্ট হাত দিই, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করি, আমার কাছে প্রতিটা ডেতে সেটা চ্যালেঞ্জ থাকে। আমার কাছে নিজের সাথে নিজের চ্যালেঞ্জ থাকে যে কীভাবে আরও বেটার করব। তো সিমিলারলি আমি বলবো সেফটিটাকেও অ্যাজ এ চ্যালেঞ্জ হিসেবে আমাদের নিতে হবে, যে আমি যদি প্রপার 100% সেফ অ্যান্ড সিকিউরড ব্যবসা চালাই, তাহলে যেন আমার স্টাফরা সেফ অ্যান্ড সিকিউর থাকে, সেটাও আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জটা আমার মনে হয় এখনও পর্যন্ত টিল ডেট ভগবানের আশীর্বাদে আমাদের এখনও কোনো রকম অসুবিধে হয়নি। বাট প্রতি মুহূর্তে, প্রতি পদে, ইনফ্যাক্ট আজকে এই আলোচনাও হলো, আমি আরেকবার হয়তো একটা নকিং পেলাম, আবার হয়তো এটা নিয়ে আরও অন্য কিছু বেটার ভাববো, যাতে আমি আরও সেটাকে বেটার করতে পারি। এক্স্যাক্টলি। এই যে আমাদের বাংলায় বলো বা কলকাতাতে যদি আমি ধরি, যেহেতু কলকাতাতে রয়েছি, এই কলকাতায় প্রচুর ক্যাফেজ ওপেন হচ্ছে, আবার বন্ধও হয়ে যাচ্ছে। হোটেল ইন্ডাস্ট্রিতেও প্রচুর চলছে। ট্রেন্ডিং এখন রয়েছে বুটিক আর ক্যাফে। তুমি নেক্সট বেশ কিছু বছরে ফুড ইন্ডাস্ট্রির কি ভবিষ্যৎ দেখতে পাও, বা কেনই বা বন্ধ হয়ে যাচ্ছে, দেখো বা আমি কেনই বা এমন গজিয়ে একটা উঠছে? ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের ইন্ডাস্ট্রিকে মানে ফুডের হসপিটালিটির অনেকগুলো পার্ট আছে। আমরা আছি QSR মডেলে। এবার QSR মডেল কেন? মানুষের কাছে সময় কমে আসছে। তুমি দেখছো আগে লোকে ইউটিউবে ভিডিও দেখতো বড় বড়, এখন লোকে রিলস দেখে। মানে ধৈর্য মানুষ কমে যাচ্ছে। ধৈর্য কমিয়ে ফেলছে। আগে ম্যাচ হতো ওয়ান ডে টেস্ট হচ্ছে মেন ক্রিকেটের, মানে মেন খেলা হচ্ছে টেস্ট। সেই টেস্ট আজকে ডেটে কমে আসছে, বেড়ে যাচ্ছে কি T20। মানে মানুষের কাছে টাইমটা শর্ট হয়ে আসছে। সিমিলারলি এখন যে আউটলেটগুলো, মানে আমাদের যে ফরম্যাটের আউটলেট, সেগুলো আমরা দেখি যে আমরা 5 মিনিটে খাবার সার্ভ করি, তাতেও কাস্টমার বলছে আরও তাড়াতাড়ি দাও। তো আমার মতে QSR ইন্ডাস্ট্রি আরও বুম করার জায়গা আছে, আরও বুম করার দিকে যাচ্ছে। হয়তো মানে QSR চলে আসবে, সুপার QSR, এরকম কিছু কনসেপ্ট আসবে যেটা আরও ফাস্ট ডেলিভারি দেবে। হয়তো অর্ডার করবে, সঙ্গে সঙ্গে রেডি প্রোডাক্ট বেরিয়ে আসবে, এরকমও দিন আসতে চলেছে। তো আমার মনে হয় আপকামিং ডেজে QSR এর খুব ভালো ভবিষ্যৎ আছে। ফাইন ডাইনিং তো আছেই, ফাইন ডাইনিং তো চলছে। সুইগি জোম্যাটো আসতে এখন লোকে বাড়িতে খাওয়াটা বেশি প্রেফার করছে, বাইরে রিচ আউট করে খাওয়াটা একটু কমিয়ে ফেলেছে, কিন্তু চলছে ব্যাপারটা। আর এই ব্যাপারটার ক্ষেত্রে বলতে পারি তোমাদের ইন্ডিয়ার মধ্যে এখনও খাবার ইন্ডাস্ট্রি অনেকটা আনএক্সপ্লোর্ড। তো ধীরে ধীরে আরও এক্সপ্লোর হবে। আমি বলবো যে আমি যে ব্র্যান্ডের চিন্তাভাবনা করে টিমোশন বা চুমুকে চমুকে খুলেছিলাম, সেটা হচ্ছে সাধারণ মধ্যবিত্তদের হাতে কম টাকায় ওই হসপিটালিটি দিয়ে খাবারটা কীভাবে দেবো। জানি না কতটা সাকসেস হয়েছি, বাট আমার সবসময় এটা এম থাকে যে আমার স্টাফেদেরও সবসময় বলা আছে, যদি একটা যে কোনো প্রফেশনাল লোক, যে কোনো, ওয়েদার ইজ আ মানে কি বলবো, ড্রাইভার, ওয়েদার ইজ আ বিজনেসম্যান, ওয়েদার ইজ আ বিগ শট, ওয়েদার ইজ ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড, সবাইকে তোমরা স্যার বলবে, সবাইকে সেম ট্রিটমেন্ট দেবে, যাতে আমার যে পারপাস, যেটা আমার এম, যে মানুষকে কম দামে ভালো জিনিস খাওয়াবো উইথ হসপিটালিটি, উইথ রেসপেক্ট, সেই জিনিসটা যেন সে পায়। তো এই কিছু জিনিস আছে, এগুলো ফলো করলে আমার মনে হয় ইন্ডাস্ট্রি সবাই চাইবে। তুমি ভাবো না, একটা কোন মানুষ চাইবে না যে রাস্তায় 5 টাকার চা খাচ্ছে একটা চায়ের দোকানে, ঠিক আছে, আমার দোকানেও আসছে, সে হয়তো 10 টাকা দিয়ে খাচ্ছে, 5 টাকাটা সে কেন এক্সট্রা দেবে? এক্সট্রা দেবে এই কারণেই যে সে সম্মানটা পাবে, সে পরিষ্কার পরিচ্ছন্নতা পাবে, সে হসপিটালিটিটা পাবে, সেটার জন্যই তো তার আশা। তো আমার মনে হয় ইন্ডাস্ট্রি যদি এই দিকে ধীরে ধীরে এগোয়, আর
যেভাবে ট্রেন্ডিং আসতে চলেছে বা ট্রেন্ডিং কথাটা হুম। খুব বড় ব্যাপার। তো ইন্ডাস্ট্রির প্রচুর ভবিষ্যৎ আছে। ইন্ডিয়াতে তো আছেই। আর আমি খুব খুশি হব দেখে যে কিছু ইন্ডিয়ান ব্র্যান্ড গিয়ে ফরেনে ব্যবসা করছে। অনেক ম্যাকডোনাল্ডস, কেএফসি, পিৎজা হাট আমরা অনেক কিছু খেয়েছি যেগুলো বাইরে থেকে এসছে। আমি চাই এবার ইন্ডিয়ান ব্র্যান্ড একটু বাইরে যাক। তুমি কি নিজেকে ওই জায়গায় দেখতে চাও? ডেফিনেটলি যদি বলো ওয়ান অফ দ্য গোল, আমার যদি এক্সট্রিম লেভেলের গোল হয়, ডেফিনেটলি আমি ওই স্বপ্নটা দেখি। তুমি যে কোনো জায়গায় ফুড এক্সপ্লোর কিভাবে করো? যে কোনো আমি বিভিন্ন জায়গায় ফুড টেস্ট করি। আমি সত্যি কথা বলতে আমি বেড়াতে যাই প্রচণ্ড। বেড়াতে গেলে আমার ফার্স্ট কাজ থাকে লোকাল ফুড খাওয়া। লোকাল কোনো ইনফ্যাক্ট আমি দার্জিলিং আমি আর প্রিয়াঙ্কা গেছি। যখন ১ম ব্যবসা করি, তুমি বললে বিশ্বাস করবে না, 40 টাইপস অফ টি আমরা ১ ঘন্টার মধ্যে টেস্ট করেছি। 40 রকম ৪০ চা? রকম। সে দিয়ে যাচ্ছে, আমরা খেয়েছি, আমি ট্রাই করেছি। মানে পরে মুখে কোনো টেস্ট পাইনি। তখন জানতাম না কিভাবে টেস্টিং করে, এইসব প্রসিডিওর জানা ছিল না। এখন ব্যবসা করছি, ধীরে, ধীরে পড়াশোনা করছি, করে জানছি। কিন্তু সেই টাইমে জানি না। পুরো মুখ হেজে গেছে। কিন্তু তাও আমরা করেছি। বিকজ আমার মনে আছে আমি আর প্রিয়াঙ্কা দার্জিলিংয়ে গেছি। প্রিয়াঙ্কার শরীর খারাপ, ও বেরোবে না। আমি নিজে ওখানে একটা গাড়ি বুক করলাম, করে চায়ের ফ্যাক্টরিতে গেছি। গিয়ে চায়ের প্রতিটা টেস্টিং প্রসিডিওর দেখেছি। বিকজ আমি মনে করি যদি আমাকে কেউ হঠাৎ করে একদিন চায়ের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে, আমাকে তো অ্যান্সার দিতে হবে। আমি ওই প্রোডাক্টটা নিয়ে তো ব্যবসা কিভাবে করি। হয় এই চায়ের টেস্টিং প্রসিডিওর? চায়ের টেস্টিং প্রসিডিওর অনেক বড় প্রসিডিওর। তাতে রোলিং আছে, তাতে শুকানো হয়, তাতে আবার হিট করা হয়, তাতে আবার ড্রাইং করানো হয়, তাতে আবার তোমার যেগুলো রোস্টেড হয় রোস্টিং করানো হয়। অনেক প্রসিডিওর আছে। তো সেই টোটাল প্রসিডিওর আমি একবার দেখে এসেছিলাম। আমি ব্র্যান্ডের নাম বলছি না, কার ফ্যাক্টরিতে গিয়ে দেখেছিলাম, বাট আমি দেখে এসেছিলাম। তো দেখে যেটা আমি বুঝেছিলাম যে এটা বিশাল ভাস্ট সাবজেক্ট। আমরা যতটা ইজি মনে করি টিকে, টি ইজ নট দ্যাট ইজি। হুম। এরকমও চা আছে যেগুলো তোমার তুমি যদি হট টেম্পার্ড হও, ১ মাস টানা কনজিউম করো, তুমি খুব কুল মাইন্ডেড, শান্তশিষ্ট হয়ে যাবে। এরকম চাও আছে, যেটা আমি একটা চায়ের উল্লেখ করে দিই যখন প্রসঙ্গটা উঠলো। হুম। একটা চা আছে মুনলাইট হোয়াইট টি, যেটা আচ্ছা। পূর্ণিমার রাত্রিরে প্লাগ করা হয়। যেমন আমরা অ্যাস্ট্রোলজিক্যাল মতে মুনস্টোন পড়ি যাতে আমরা হুম। শান্তশিষ্ট হই। সিমিলারলি ওই চাটা যদি আমি ১ মাস টানা কনজিউম করি, মানে আমাকে ওনারা বলেছেন যারা বিশেষজ্ঞ, যে তাহলে কিন্তু যদি খুব হট টেম্পার্ড হও, ধীরে, 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 ধীরে মাথা ঠান্ডা হতে থাকবে। তো এইরকম অনেক চা আছে যেগুলোর বিভিন্ন বিশেষত্ব আছে। কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আরও ভবিষ্যতে আরও বাড়াবো যদি ইনফ্রাস্ট্রাকচার। টিমোশনে কত রকম চা পাওয়া এখন যায়? বর্তমানে টিমোশনে ৫০ রকম আছে। 50 রকম হ্যাঁ, চা? ৫০ রকমের চা আছে। কিন্তু হেলথ বেনিফিটস কিছু চা আছে যেগুলো আমি ধীরে, ধীরে আনবো। যেগুলো মানুষের পরিচয়ে, মানে চায়ের পরিচিতি পাওয়া উচিত মানুষের কাছে, আমার মনে হয়। তো সেই সব চা যখন মানে লোকে জানবে বা করবে, আমার মনে হয় চাটার ব্যাপারটায় লোকে আরও ইন্টারেস্ট দেখাবে। আমি যখন চা ব্যবসা শুরু করি, লিকার চায়ের কনজাম্পশন ছিল 20%, ব্ল্যাক টি যেটা। হুম। তোমার দুধ চা বেশি খেত। হুম। এখন 60-40 রেশিও এসে দাঁড়িয়েছে। 60% ব্ল্যাক টি। তোমার কি মনে হয় চায়ের অরিজিনাল টেস্ট কিসের? লিকার চা নাকি দুধ ডেফিনেটলি চা? আমাকে অ্যাজ এ টি লাভার জিজ্ঞেস করলে এনি ডে চায়ের অরিজিনাল টেস্ট লিকার চা ছাড়া হবেই না। আচ্ছা, অনেক ব্যাপার থাকে যে এই লিকারের রংটা এইরকমই হতে হবে। মানে চা বানানোর একটা প্রসেস আছে। চা বানানোর একটা প্রসেস আছে, অনেকগুলো ফ্লাশ আছে, ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড এটা ফ্লাশ। আমি যাচ্ছি, এবার যাচ্ছি আমি একদম যে সাধারণ যে পরিবারগুলোতে যে লিকার চা আসে আর কি, দার্জিলিং চা। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিভাবে প্রসিডিওর হয়? মানে কি অরিজিনাল কালারটা কি হয় যেটাতে মনে হবে যে এটা হচ্ছে প্রপার দেখো, লিকার? এই অরিজিনাল কালারের ব্যাপারে যদি আসি, আমি তো হ্যাঁ। যতটা আমি বিশেষজ্ঞ, হয়তো আমার যারা দেখছেন তারা ডেফিনেটলি অনেক বিশেষজ্ঞ। আমি যেটুকু এতদিন ব্যবসা করে বুঝেছি, যে ফ্লাশ আছে, ফার্স্ট ফ্লাশ, ফার্স্ট এই ফ্লাশ। ফ্লাশগুলো আমাকে একটু বলো। আমরা তো আগে দার্জিলিং ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ অনেক এরকম দেখে দেখো, কিনি। আমি অরিজিন ফ্লাশের ব্যাপারে তোমাকে একটা কথা বলতে পারি, যে মানে বিভিন্ন সিজনে প্লাগ করা হয়, ঠিক আছে? এবারে প্লাগিং সিজন স্টার্ট হয় স্প্রিং থেকে। হুম, এবারে সেটা সারা বছর চলে, অটোমো আছে, হুম, তারপরে তোমার এও আছে, কি বলে, আমাদের স্প্রিং ফ্লাস, অসম ফ্লাস, আরও ২-৩ রকম আছে, আমার এই হুম, মুহূর্তে নামটা মনে পড়ছে না। তো আমি মানে ভুল কিছু তথ্য দিতে পারবো না। তো ব্যাপার হচ্ছে কি, যেমন ফার্স্ট ফ্লাস আমরা যতই প্রিমিয়াম কোয়ালিটি ট্রাই করেছি, হুম। সবুজ পাতা ট্রাই করেছি, সেগুলো খুব একটা কালার আসে না, হালকা কালার আসে, কিন্তু টেস্ট মারাত্মক। মানে যে ডেলি বেসিসে চা খায় সে বলতে পারবে। সিমিলারলি যদি সেকেন্ড ফ্লাসে যাই, সেকেন্ড ফ্লাস একটু কড়া, একটু লিকারটা কড়া হয়। আর সিমিলারলি আবার সিটিসি, এখন আমাদের কলকাতায় হুম। লোকে লিকার চা বলতে আগে সিটিসিটাকে জলে ফেলে খেত। তাই এবার হচ্ছে। সিটিসিটা খুব কড়া। সিটিসি কিন্তু পাতা চা নয়, না, মানে গুঁড়ো চা। সিটিসির ফুল ফর্ম হচ্ছে কার্ল টিয়ার হুম, ক্রাস্ট। হুম, ওটা একটা প্রসেসিং মেথডে বানিয়ে ওটা করা হয়। আর জেনারেলি দেখা গেছে আসামের দিকেই বেশি সংখ্যা সিটিসিটা আমরা পাই। তো ওইগুলো একটু কড়া চা, খুব কালারটা মানে ব্ল্যাক আসে। আর পাতায় যদি সেকেন্ড ফ্লাস পাও, হালকা কড়া পাবে, বাট ফার্স্ট ফ্লাসটা একটু লাইটের দিকে হয়। আর হোয়ারাস হোয়াইট টি কোনো কালারই হয় না।
আমার মনে আছে আমি গাঙ্গুলি বাগানে একবার হোয়াইট টি এনে বিক্রি করেছিলাম, যখন নতুন দোকান। আমাকে বলেছিল একটা কাস্টমার, গরম জল ফুটিয়ে খাওয়াচ্ছ? তো সেই ট্রেন্ডটা ধীরে ধীরে এবার চেঞ্জ হচ্ছে। এবারে আমি দেখো 100 টাকা দিয়ে এখন চা বেশি, আমার ফার্স্ট ক্লাস চা, লোকে এসে ওটা চায়, খাচ্ছে। এই অ্যাকসেপ্টেন্সটা ধীরে ধীরে বাড়ছে চায়ের প্রতি। আর তোমাকে এটাও বলছি যে মানে আমি চা বেচি ঠিক কথাই, কিন্তু দুধ চা যে খুব একটা মানুষের শরীরের পক্ষে ভালো আমি বিক্রি করি বলে কখনোই বলবো না। সেটা দুধ চাটা অতটা শরীরে জন্য সুটেবল নয়। একদমই তাই। কিন্তু ব্ল্যাক টি আমরা কনজিউম করতে পারি। আমি বলবো না যে খুব খাও, আমি যেহেতু চা বিক্রি করি তোমাকে বলবো যে দিনে 20 কাপ খেয়ে নাও, কোনো কিছু এক্সট্রিম করবে না, যেটুকু লিমিটেশনে খাওয়ার সেটুকু খাও। কফিরও বেনিফিটস আছে, কফিও আমরা বিক্রি করি, আমরা ফ্লেভার্ড কফিও বিক্রি করি। তো মোটামুটি চায়ের আমি যে অ্যাকসেপ্টেন্স দেখলাম, ব্ল্যাক টি পরবর্তীকালে একটা রেভলিউশন আনবে, আনতে চলেছে, অলরেডি আসা শুরু হয়ে গেছে। দেখবে এই ক্যাফে মডেল এত বেড়ে গেছে। ব্ল্যাক টি আগে তো লিকার চা লোকে বানাতেই জানতো না, যেটা আমরা পাতা চা বলি। কত মিনিট ভেজাতে হয়, কতক্ষণ রাখতে এটা হয়। একটু বলো প্লিজ। এটা দেখো আমাদের এটা আমি প্রত্যেকটা বলবো দর্শকদের ডিপেন্ড জন্য। করে প্রত্যেকটা গার্ডেনের উপরে, প্রত্যেকটা প্রসেসিং এর উপর ডিপেন্ড করে। বাট ইন জেনারেল আমি যেটা করি, আমি যেটা বাড়িতে খাই, সেটা আমি 3 মিনিট ভেজাই, ভিজিয়ে আমি খেয়ে নিই। মানে জলটা আর এরকম অনেক ফুটন্ত পডকাস্টেও শুনেছি আমি তোমাকে বলে জল। দিই, হ্যাঁ বলো। আমরা চায়ের প্রসিডিওর যেটা বুঝেছি এতদিন চা ব্যবসা করে, সেটা হচ্ছে গরম জলটা ফুটে যাবে, তারপরে চা পাতা দেবে, চাপা দিয়ে দেবে, দেওয়ার পরে 3 মিনিট বাদে তুমি স্ট্রেনারে চাটাকে ড্রেন করে তুমি তারপরে চাটা কনজিউম করতে পারো। এটা আমার কাছে মনে হয় আইডিয়াল প্রসিডিওর। এর থেকে ভালো চা আমার জানা নেই। আমাদের আউটলেটেও তাই হয়। এবার বিভিন্ন টি আছে, যেমন ব্লু টি মানে যেটা অপরাজিতা ফুল দিয়ে অপরাজিতা হয়। ফুল থেকে এখন খুব যেমন ট্রেন্ডিং। ক্যামোমাইল আছে, ক্যামোমাইলও একটা ফুল, যেটা খুব যার খুব বড় বেনিফিটস হচ্ছে তোমার মানে আগেকার দিনে মানে ক্যামোমাইল আমি টেস্ট করেছি, তো তোমাকে বলতে পারি এটা টি গার্ডেনে ক্যামোমাইল টেস্ট করেছি। ক্যামোমাইল যদি তুমি দাঁতে চেবাও, তোমার জিভ অসাড় হয়ে যাবে, মানে এতটা পাওয়ারফুল। তো ক্যামোমাইল টি আছে, ল্যাভেন্ডার টি আছে, ঘুমের জন্য খুব ভালো। আমি একটা চা এনেছিলাম জেসমিন ওয়েস্ট টি, বেঙ্গলে, হিবিস্কাস টি, যেটা হচ্ছে ব্যাম্বু মানে বাঁশের পাতা, ব্যাম্বু লিফ গ্রিন টি, যেটা শুনেছিলাম নাকি চুল টুল খুব বাড়ায়। তো ওইটা ট্রাই করেছিলাম, ওটা কাস্টমার খুব ভালো খেয়েছেন, এখনও খাচ্ছেন। আমার কাছে আরেকটা চা আছে জাপানিজ রাইস টি, যেটা চালকে তোমার রোস্ট করে চায়ের সাথে সেটা দিয়ে চা করা হয়, এটা জাপানিজরা খায়, এটারও কিছু হেলথ বেনিফিটস আছে। তো এরকম বিভিন্ন চা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করেছি। আমি মাল্টা অরেঞ্জ টি এনেছি, বাংলাদেশে মাল্টা অরেঞ্জ টি খুব ফেমাস, ওরা খায় মাল্টা অরেঞ্জ দিয়ে চা বানিয়ে খায়, তেঁতুল আর মরিচ দিয়ে চা খায়। আমি সেটাকে একটু মডিফাই করি, আমরা লঙ্কা চা করেছি। লঙ্কা চা গরমকালে খেলে তুমি সোয়েটার পরে থাকতেই পারবে না, এত বডি হিট হয়ে যাবে। শীতকালে, সরি শীতকালে, পার্ডেন মি। তো শীতকালে সেটা তুমি খাবে, এত বডি হিট হয়ে যাবে, তুমি কোনো সোয়েটার ফোয়েটার কিচ্ছু লাগবে না। লঙ্কা চায়ের এতটা পাওয়ার আছে। বাপরে। তো ডাইজেশনের জন্য ভালো। তুমি লঙ্কার বীজটা খাবে না, বাট লঙ্কার ফ্লেভারটা পাবে। চাটা কি ঝাল ঝাল হয়? একটু হালকা ঝাল হবে, মাইল্ড ঝাল পাবে, বাট খেতে খুব। হ্যাঁ, অনেক সময় তো চায়ে মরিচও দেয়, ব্ল্যাক পেপারও দেয়। অ্যাকচুয়ালি হ্যাঁ, ব্ল্যাক পেপার দেয়। আমাদের কাছে একটা টি আছে, সুলেমানি টি। খুব ভালো লাগে খেতে সুলেমানি টিটা আমাদের আউটলেটে কোনোদিন ট্রাই করো। সুলেমানি টিও ওতে ব্ল্যাক পেপার যায়, ওতে বিভিন্ন রকম আছে। আমাদের কিছু আরও R&D চলছে, কিছু চা আনার চেষ্টা করছি, কিছু হেলথ বেনিফিটস চা এখন আনতে চাই, বিকজ মানুষ এখন অনেকটা হেলথ কনসাস। আমি একটা চা এনেছিলাম এই পরিপ্রেক্ষিতে, সরি একটু ইন্টারাপ্ট করে বলে না না না, আমি এই প্রসঙ্গেই যাচ্ছিলাম, বলো। ব্যাপারটা হচ্ছে আমি একটা চা দেখি যে লিফ, আমাদের আগে টি ব্যাগস কনসেপ্ট ছিল, রাইট? টি ব্যাগসে আমরা ডুবিয়ে দিতাম, ডিপ করতাম, টি ব্যাগসে চাটা গ্রিন হতো, আমরা টি ব্যাগস ফেলে দিতাম। আমি একটা চা এনেছি, যে চাটা আমার আউটলেটে পাবে, ওটা ডবল ব্রিউ টি। ওটা হচ্ছে তোমার চায়ের পাতাগুলোকে টি ব্যাগের ফর্মে মোড়া দড়ি দিয়ে, ওটা চায়ে ফেলবে, পাতাগুলো খুলে যাবে, ফ্লাওয়ারের মতো খুলে যায়। চাটা আসামের চা, এত সুন্দর চা, মানে চিন্তা করতে পারবে না। ওই চাটা যদি কখনো কেউ খায়, সে খেয়ে আমাকে যতগুলো কাস্টমার খেয়েছে সবাই পজিটিভ ফিডব্যাক দিয়েছে। আর তার থেকেও প্লাস পয়েন্ট কি, চাটা ধরো তুমি সেকেন্ড টাইম খেতে চাও, তোমাকে তার জন্য আলাদা চা পারচেস করতে হবে না। তুমি বলবে একটু গরম জল, আমার আউটলেটে গেলে গরম জল বলবে, এক্সট্রা গরম জল ঢেলে দেবে, আবার তুমি পরে একটা ফ্লেভার পাবে। এরকম 3 বার তুমি খেতে পারো, তারপরে ফ্লেভারটা ব্লান্ট হতে থাকে। তো এই ধরনের চাও সুলেমানি টি বললে? না, এটা সুলেমানি না, এটা হচ্ছে ডাবল ব্রিউ টি। ডাবল ব্রিউ টি, আচ্ছা, নাইস। আচ্ছা, তোমাদের মানে আউটলেটে যত রকম চা আছে, সব থেকে হাইয়েস্ট প্রাইস কি? আমার সব থেকে হাইয়েস্ট প্রাইস বর্তমানে, এখনো যেটা মেনু চেঞ্জেস হয়নি, এখনো 100 রুপিস আছে। 100 রুপিসে এইসব চা পাওয়া যায়? হ্যাঁ, 100 রুপিসে এইসব চা পাওয়া যায়। এ বাবরে, তো খুবই সস্তা। আমি বললাম না তোমাকে আমার ভিশনটা, যে আমি কিন্তু মধ্যবিত্তদের জন্য এমন একটা ব্র্যান্ড আনতে চলেছি বা এনেছি, যেটা লোককে অন্তত কম দামে ভালো খাবারটা দেবে। যদি ভালো খাবার না দিতে পারি, তাহলে আমার ফেলিয়ার। ঠিক।
এবার যে প্রশ্নটা আমি করতে গিয়ে থেমে গেলাম সেটা হচ্ছে এরকম 5টা তুমি চা বলো যেটা তুমি বললে না সেই পূর্ণিমার রাতে ইয়ে করা হয় আর কি, প্লাগ করা হয়, প্লাগ করা ওই হয়, দিনেই এরকম প্যাকেজিং হয় ওটা। রে বাপরে এরকম 5টা চা বলো এবং তার বেনিফিটস কি কি রয়েছে যেগুলো তুমি মানে এক্সপ্লোর করেছো। আমি যেটা এক্সপ্লোর করেছি তোমাকে বলি যে ওই মুনলাইট টি তো আমি তোমাকে বললামই, হুম। যেটা খুব মানে বেনিফিট হেলথের জন্য। সেকেন্ড হচ্ছে ব্লু টি, তুমি ট্রাই করতে পারো ব্লু টি। ব্লুটি খেয়েছি আমি। ব্লু টি খেয়েছো অপরাজিতাকে ভিজিয়ে? হ্যাঁ, তো বাড়িতেই বানিয়ে খাওয়া যায়। হ্যাঁ, বাড়িতে বানিয়ে অপরাজিতাকে ড্রাই করো, করে হ্যাঁ, তারপরে সেটাকে জলে ভেজাও, কালার চলে আসবে। ওটারও অনেক হেলথ বেনিফিট আছে, প্রেশার টেশার লো করে, সুগারের জন্য খুব ভালো। ল্যাভেন্ডার টি খেতে পারো, ঘুম ভালো হয়। ল্যাভেন্ডার যেটা গ্রিন টি, ওতে ঘুম ভালো হয়। গ্রিন টি ডেফিনেটলি আমি বলবো, গ্রিন টি একটা শরীরকে ডিটক্স করা খুব ভালো, তবে খালি পেটে না খাওয়াটাই বেটার। গ্রিন টি সবসময় খেয়ে উঠে খেলেই বেটার, কারণ না হলে স্টোন হওয়ার খুব চান্সেস হাই থাকে। আরেকটা যেটা মানে চা আমি বলবো যে যেটা মানে খুবই মানে আমার মনে হয় খুব ভালো, সেটা হচ্ছে আমি দার্জিলিং, আমাদের যতগুলো আমি অনেকগুলো চা তো লাইফে টেস্ট করলাম, আমার মনে হয় যে দার্জিলিংয়ের ওপরে কোনো চা নেই। সত্যি তাই। দার্জিলিংয়ের ফ্লেভার, ফ্লেভার। we are very proud হুম। that being an Indian, I am saying this, that we are the best quality producer of tea in the world, and that is Darjeeling tea. কিন্তু তোমাদের কনজাম্পশন একটু লিমিটেড সবাই যেন করে, আনলিমিটেড কনজাম্পশন চায়ের করলে সেটারও কিন্তু ক্ষতি আছে। অবশ্যই। আরেকটা বলি ব্যাম্বু লিফ গ্রিন টি, যেটা চুলের জন্য হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো। হ্যাঁ, বলছিলে। এইরকম চা আছে, আরও অনেক চা আছে আমাদের আউটলেটে। আমি চেষ্টা করেছি রাখার, যতটা ইনফ্রাস্ট্রাকচারিক্যালি পসিবল কাস্টমারকে কম টাইমের মধ্যে দেওয়া যায় সেই সব চা রেখেছি, আরও আনতে চলেছি, দেখছি আরও R&D চলছে। তোমার ব্র্যান্ডে মানে সবথেকে ভালো ফিউশন চা কোনটা যেটা তুমি অবশ্যই রিকমেন্ড করবে? দেখো, ফিউশন কতটা ভালো খারাপ এটা জনগণ বলবে। আমি যদি আমার টেস্ট তো প্রোডাক্ট আমি সবার ভালো আলাদা। বলবো, আমার প্রোডাক্ট আমি ডেফিনেটলি ভালো বলবো, বাট ব্যাপার হচ্ছে কি আমি একটা চা বানিয়েছিলাম, খুব রোস্ট হয়েছে। প্রথমে তো খুব গালাগাল খেয়েছি, রসগোল্লা এই চা। চা ওই চা সেই চা, বাট আজকে যে তোমার এখানে বসে আছি না, সেই চাটার দৌলতেই বসে আছি। এইটার এক্সপেরিমেন্ট কিভাবে করলে বা কিভাবে এলো রসগোল্লা চা? অ্যাকচুয়ালি রসগোল্লা চা প্রথম বেরোয় হচ্ছে একটা মার্কেটিং গিমিক হিসেবে। হুম। আমি কখনো ভাবিনি যে এই চাটা কোনোদিন আমাকে লাইফে পরিচিতি দেবে। একদিন আমি রাত্রিবেলায় দোকান বন্ধ করে আমি আর প্রিয়াঙ্কাদি ফিরছি, দেখছি একটা গরম রসগোল্লা কোথাও তৈরি হচ্ছিল, দেখে খুব ফ্লেভারফুল লাগছিল। আমার মনে হলো রসে যখন গরম রসগোল্লা মানে কটেজ চিজ বল অ্যাকচুয়ালি সেটা ফুটছে, যেটা আমরা রসগোল্লা হিসেবে খাচ্ছি ছানা, তো চায়ে একবার ফুটিয়ে দেখি কি হয়। হুম। এমনি নর্মালি ক্যাজুয়ালি দেখেছিলাম, মানে সে কি একটা দুধ কাস্টমারকে চায়? খাইয়েছিলাম, সে বললো দাদা এটা খুব ভালো প্রোডাক্ট, তুমি এটা একবার ট্রাই করে দেখতে পারো। দুধ চায় ফুটিয়ে? হ্যাঁ, দুধ চাই ফুটিয়ে, খুব ভালো প্রোডাক্ট, তুমি একবার ট্রাই করে দেখো, এটা দাম দিয়ে দাও রসগোল্লাটি। আমিও ভাবলাম ঠিক আছে, নতুনত্ব চলো, এখন ট্রেন্ডিংয়ের যুগ, ভাইরাল যদি এই প্রোডাক্টটা হয় কখনো। আমরা সিরিয়াসলি এই ভেবেই করেছিলাম, আমি কোনো পডকাস্টে বলি না যে তোমার এখানে বলছি, আমি ওটা ভেবেই করেছিলাম যে ইট উইল বি আ মার্কেটিং গিমিক, অ্যান্ড ট্রাস্ট মি, ওটা কিন্তু চুমুকে চমকের পরিচয় দিল, মার্কেটিং গিমিক হিসেবে কাজে এলো। বাট খাওয়ার পরে মানুষের যে অ্যাকসেপ্টেন্স, আমি ভেবেছিলাম যে কতটা ভালো কতটা খারাপ বলবে, সেটা আমি মানে খুব মানে এতে ছিলাম, ডাউটে ছিলাম। তো ধীরে ধীরে যখন লোক খেয়ে তার অ্যাকসেপ্টেন্সটা দিতে শুরু করলো, এরমও ছিল এই রসগোল্লা চায়ের দোকান আমার হ্যাঁ। সাউথ সিটির সামনে দিয়ে। হুম, হুম, হুম। তো ধীরে ধীরে ওই পরিচয়টা হয়ে গেল, লোকের ভালো লাগলো। তুমি বললে বিশ্বাস করবে, এটা আমার কাছে অন্তত গর্বের বিষয় যে আমার একটা ক্রিয়েশন বাংলাদেশের আজকে যদি রেসিপিতে কোনো ব্লগ চ্যানেল কপি করে দেখায়, এটা তো আমার কাছে গর্বের বিষয় যে আমার একটা প্রোডাক্ট তবু লোকে বানাচ্ছে। যে গুজরাটে দেখছি রসগোল্লা চা বানাচ্ছে, হ্যাঁ, সব জায়গায় ছেয়ে গেল রসগোল্লা ছেয়ে চা। গেল। তো আমি এই সূত্রে লাকি বলতে পারো, বা চুমুকে চমকের এটা একটা অবদান বলতে পারো, যে আজকে দিল্লি থেকেও বড় বড় ব্লগার, তারপরে বড় আমি একজনের নামই বলছি, আশিস হুম, বিদ্যার্থী স্যার, হুম, উনি এসছেন, এসে টেস্ট করে গেছেন। দিলসে ফুডি বলে একটা চ্যানেল আছে, হুম, যিনি হুম, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য এখন টপ ব্লগার, হুম। উনি এসে টেস্ট করে গেছেন। বাংলাদেশ থেকে বাংলাদেশি ফুড রিভিউয়ার, উনি এসে টেস্ট করে গেছেন। এদের মিলিয়ন সাবস্ক্রাইবার, এরা এসে টেস্ট করে গেছে। আর এগুলো আমার কাউকে ডাকতে হয়নি, তারা নিজেরা টেস্ট করতে এসছে তাদের ইন্টারেস্ট দিয়ে, আর তারা এসে টেস্ট করে এটাকে ভালো বলে গেছে। আমার কিন্তু এটা নিজের মতামত নয়, আমি তাদের বলেইছিলাম যেটা তোমার অ্যাকচুয়াল ফিল হবে সেটাই বলো, তো তারা সেটাই বলে গেছে। তো তখন ওই রসগোল্লা চায়ের পরিচিতিটা হলো, তখন চুমুকে চমককে আমি একটা পরিচয় দিতে পারলাম। এখন রসগোল্লা চায়ের ডিমান্ড কিরকম? এখন রসগোল্লা চায়ের ডিমান্ড খুব ভালো। কত লোক ট্রোল করলো, ট্রোল করে তো আমার আরও ভালো হলো।
অ্যাকচুয়ালি নেগেটিভ লোকে পাবলিসিটি নেগেটিভটা ওয়ার্কস। খেতে এসে খেয়ে তো অ্যাটলিস্ট তৃপ্তিটা পেলো যে না, যেটা নেগেটিভ দেখেছি ওটা নেগেটিভ নয়, পজিটিভ। এর থেকে বড় ব্র্যান্ডিং আমার মনে হয় না। আমি বলবো থ্যাংক ইউ টু অল দ্য ব্লগার্স যারা এসে নেগেটিভ করেছো। প্লিজ আরও আসো, এসে নেগেটিভ থেকে আমার করে দাও, আমি সেটাকে পজিটিভ করার দায়িত্ব নিলাম। এরপরে রসগোল্লা চা ছাড়া আর কি ফিউশন চা রয়েছে? রসগোল্লা চা ছাড়া সবচেয়ে বড় ফিউশন চা লঙ্কা চা। লঙ্কা চা। এর থেকে বড় এটা কি ফিউশন তো সত্যি কাঁচা লঙ্কা থাকে? তুমি বললে বিশ্বাস করবে, হলদিয়ায় আমি ফার্স্ট লাইফের ইভেন্ট করি যখন চুমুকে চমক শুরু করি, আর আমি একদিনে আমি ইম্যাজিন করতে পারিনি যে লঙ্কা চা এই হারে নিয়ে নেবে। তখন শীতকাল ছিল যদিও, মানে মোটামুটি 400 কাপ লঙ্কা চা আমি বিক্রি করেছি। বাপরে, বানাতে বানাতে আমার জীবন বেরিয়ে গেছে, কিন্তু লোকের অ্যাকসেপ্টেন্স বিভৎস। এটাও কি তোমারই ইনভেনশন? দেখো, বর্ধমানে লঙ্কা চায়ের একটা প্রচলন আছে, কিন্তু ওরা লঙ্কাটাকে ফুটিয়ে করে চাটা লিকারের ওপরে। বাট আমি একটু ইনোভেশন এনে ফোটানোর পরে লঙ্কাটাকে ইউজ করেছি। করে আমি একটা ইনোভেশন এনেছি, সেটা একটু মশলা আমাদের কিছু নিজস্ব সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছি। কিছু জিনিস ধনেপাতা অ্যাড করেছি, পুদিনা অ্যাড করেছি, আরও কিছু জিনিস অ্যাড করার পরে সেটা যে স্ট্রাকচারটা নিয়েছে সেটা খুবই সুন্দর। লেবু আছে, তাতে আদা আছে। ওয়াও, গ্রেট। আর আর লঙ্কা চা, রসগোল্লা চা, আর সিনামন চা এনেছি, দারচিনির চা সুগারের জন্য। আমার মনে হয় সুগার দারচিনির জন্য, মানে সুগারের যারা সুগারে ডায়াগনাইজড তাদের জন্য তো সবচেয়ে বড় উপকারী জিনিস হচ্ছে দারচিনি। তো আমি দারচিনিটাকে চায়ে ইনফিউজড করেছি, সেটা তুমি লিকার ফর্মেও পাবে প্লাস দুধ ফর্মেও পাবে। আর এই মুহূর্তে চা ছাড়া তোমার আউটলেটগুলোতে কত রকমের খাবার পাওয়া যায়? এখন দেখো, ফুডের আইটেম আমি অনেকটাই বাড়ানোর চেষ্টা করেছি। বাড়িয়ে পিৎজা আছে, তারপরে তোমার স্যান্ডউইচ আছে, পাস্তা আছে, মোমোজ আছে, বার্গার আছে, যেগুলো চায়ের সাথে টা হিসেবে চলে। সিঙ্গাড়া আছে, আমাদের খুব ভালো সিঙ্গাড়া আছে, যেটা সামোসায় কনভার্ট করবো বলে ভাবছি। সামোসা মানে পাতলা প্যাটি লেয়ারের, একটা টাইমে করেছিলাম, এখন বন্ধ রাখতে হয়েছে প্রোডাকশনের জন্য। বাট সামোসা চলছে আমাদের, সামোসা খুব ভালো। চিকেন সামোসা আছে, ভেজ সামোসা আছে, তারপরে কিছু ডেজার্টস আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে লাস্সি। আমাদের লাস্সি খুব সিগনেচার লাস্সি, যদি টেস্ট করা যায় ডেফিনেটলি মানে খেয়ে সবাই এইটুকু বলবে যে আমি সাউথ ক্যালকাটা ওয়ান অফ দ্য বেস্ট লাস্সি খেলাম। তারপরে কিছু ইনফিউজড মকটেলস আছে, যেমন কিছু আমি মকটেলস ডাব শরবত এনেছি কম দামে, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। ডাব শরবত এমনিতেও যে কোনো জায়গায় ভীষণ কস্টলি থাকে। হ্যাঁ, বাট আমি 69 এনেছি। 69 ডাব শরবত? একটা ডাব কিনতেই তো 60 টাকা চলে যায়। না, আমরা কিছুটা ওটার কস্টিং করে সলিউশন করে তো সেই রকম কোয়ান্টিটিতেই এনেছি, যাতে লোকে অন্তত যাদের খাওয়ার ইচ্ছে, যারা কোথাও না কোথাও খুঁজছে, অন্তত ইমোশন বা চুমুকে চমকে অবশ্যই টেস্ট করতে হবে, কারণ প্যারামাউন্টের ডাব শরবত একটা ইমোশন। প্যারামাউন্ট ইজ লেজেন্ড। হ্যাঁ, এবার তারপরে এখানে যখন আসছে তারপর এই দামে, মানে ভাবাই যাচ্ছে না। চেষ্টা করেছি কম দামে। খাবার নিয়ে ফিউশন করার ইচ্ছা আছে। খাবার নিয়ে ফিউশন করেছে প্রিয়াঙ্কা দি, অনেকটা করেছে। আমাদের অমলেট, কিছু অমলেটস আছে খুব ফিউশন অমলেটস, যেগুলো খুব ভালো। পিৎজা নিয়ে ডেলি ফিউশন চলছে। আচ্ছা, আমি যে কোম্পানি থেকে মানে কাজ শিখেছি, ওয়াও মোমো, তাকে ডেডিকেট করে তার শেখা একটা ওয়ান অফ দ্য সিগনেচার প্রোডাক্ট আমি আমার আউটলেটে রেখেছি, মোমো বার্গার। ওরে বাপরে, হ্যাঁ, মোমো বার্গারের প্রচুর ক্রেজ আছে। প্যান ফ্রাইডের অনেক রকম ভ্যারাইটিস আছে আমাদের কাছে। প্যান ফ্রাইড মোমো তো সবাই আমরা খেয়েছি, বাট আমাদের কাছে 2-3 রকম ভ্যারাইটিস অফ প্যান ফ্রাইড মোমো। আমি জানি না যে আপনারা এই ভিডিওটা থেকে কত কিছু শিখলেন, তবে আমি অনেকটা মানে হয় না মোটিভেট ফিল করি, একটা ভাইবস আদান প্রদান হয় একটা মানুষের সঙ্গে কথা বলি। চেয়ারটায় তো বসে অনেক মানুষের সঙ্গে প্রতিদিন কথা বলতে হয়। আমি সত্যি নিজেকে লাকি মনে করি যে এই টকবক আমাকে অনেক কিছু দিয়েছে। আমি প্রত্যেক দিন নতুন নতুন গল্প শোনার সুযোগ পাই, গল্প করার সুযোগ পাই নতুন নতুন মানুষদের কাছে। সেই রকমই আজকে একটা গল্প, যেই গল্পটা ভীষণভাবে ভেতর থেকে ইন্সপায়ার করে। দুটো মানুষের থেকে হয় একটা ভাইবস যে আদান প্রদান হয়, সেই ভাইবসটা এতটাই পজিটিভ, এতটাই কি বলবো, একটা এনার্জেটিক, যে নিজেকে খুব এনার্জেটিক ফিল করতে সাহায্য করে। তো এই পডকাস্টটা আমার মনে হয় যে আমাদের যতগুলো পডকাস্ট হয়েছে তার মধ্যে 1 নম্বর পডকাস্ট, যেটা মানুষকে ভীষণভাবে মোটিভেট করবে। ডেফিনেটলি এটা যদি মানুষে এখান থেকে 1% হেল্প পায়, তো আমি জানবো যে আমাদের যে স্ট্রাগল, একবেলা না খেয়ে যে জার্নিটা করেছিলাম, তো সেই জার্নিটা সফল হবে। কারণ আমি চাই যে যারাই ব্যবসা করছে, যেন সবাই তো কষ্ট করে পুঁজি লাগিয়ে ব্যবসা করে, অন্তত কিছু তো সাফল্য পাক। আর যদি আমাদের মাধ্যমে যদি একটা মানুষও ইন্সপায়ার্ড হয়, এর থেকে বড় ব্যাপার আমার মনে হয়, এর থেকে বড় সাকসেস। তোমার যে প্রথম যেটা দিয়ে শুরু করেছিল সাকসেস মিন্স, এর থেকে বড় সাকসেস আর কি হবে? সত্যি কথা, একটা ছোট্ট ফুটপাতের চায়ের দোকান যে কোথায় যেতে পারে
সেইটা আমরা চোখের সামনে দুটো বাঙালিকে দেখলাম। এরকম বহু বাঙালির উদাহরণ আছে। তার আগেই আমাদের মধ্যে একটা ধারণা ছিল যে ব্যবসা মানে বাঙালির দ্বারা ব্যবসা হবে না। কিন্তু সবথেকে বড়, বড় ব্যবসার মাথারা এখন বাঙালি, যারা কলকাতায় দাঁড়িয়ে গোটা ইন্ডিয়াতে রাজ করছে। আচ্ছা অমিত দা, আমার একটা প্রশ্ন ছিল। তুমি তো নতুন, আমি তোমাদের পেজেই দেখলাম যে ফ্র্যাঞ্চাইজি ওপেন হচ্ছে। তো এটার কি তোমার ক্রাইটেরিয়া রয়েছে? বা আমি বলতে চাইছি যে এত তো ব্র্যান্ডস হয়েছে, এত ফ্র্যাঞ্চাইজিস হচ্ছে, কেন লোকে তোমাদের ফ্র্যাঞ্চাইজি নেবে? দেখো, আমি অন্য কারোর ব্যাপারে বলতে পারবো না, সেটা তাদের বিজনেস স্ট্র্যাটেজি, সেটা তাদের বিজনেস প্ল্যান। আমি আমারটা বলতে পারি, আমি কি কি দেবো সেটা বলতে পারি, যাতে যারাই ফ্র্যাঞ্চাইজি ওনার নিক তারা যাতে ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট থাকে। আমার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম 100 স্কোয়ার ফিট হতে হবে। ঠিক আছে, জায়গা আমরা চুজ করব, উনি জায়গা দেখে দেবেন, যদি আমাদের পছন্দ না হয় আমরা দেবো না। সেকেন্ড হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি ওনার হবে সে যেন ওই ব্যাপারটার মানে খাবারের ব্যাপারে খুব প্যাশনেট হয় আর খুব ট্রান্সপারেন্ট হয়, খুব ট্রাস্টওয়ার্দি হয়, তবেই আমরা ফ্র্যাঞ্চাইজি দেবো। এই দুটো ক্রাইটেরিয়া আমার ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে টাকা পয়সার দিক দিয়ে যদি বলো, তাদের আমি যে অ্যামাউন্ট রেখেছি 100 স্কোয়ার ফিট আউটলেট হলে 2.5 স্টার্টিং প্লাস জিএসটি, যেটা খুবই নমিনাল। তাকে আমি দোকানে কী কী দিচ্ছি, দোকানটা পুরো রেডি করে দিচ্ছি, সে আমাকে দোকান হ্যান্ড ওভার করে দেবে, ইলেকট্রিসিটি যেটা আছে লোড আমাকে দিয়ে দেবে। তারপরে আমি দোকানটা পুরো তাকে রেডি করে উইথ ভিএম, আপনার তোমার কেপেক্স সব কিছু রেডি করে তাকে দোকানটা চালানোর মতো কন্ডিশনে ওপেনিং করার আগে স্টেজ অবধি যেটা যেটা দরকার সব লাইসেন্সিং থেকে শুরু করে সার্টিফিকেশন থেকে শুরু করে সব কিছু করে তাকে হ্যান্ড ওভার করবো। করার পরে ওপেনিং ডেটেও আমরা প্রেজেন্স থেকে ওপেনিং করাবো। নট অনলি দ্যাট, তার যদি রিকোয়ারমেন্ট হয় সে যখন ইচ্ছা আমাদের সাপোর্ট চাইতে পারে। আমি অন ক্যামেরা বলছি, যখন ইচ্ছা আমাদের সাপোর্ট চাইতে পারে। ইচ অ্যান্ড এভরি টাইম উই আর অ্যাভেলেবেল। আর যদি তার কোনো মার্কেটিং হেল্প লাগে সেটাও আমরা দিতে রাজি আছি। সেটা যদি কোনো অফার রান হয় সেটাও আমরা ডিসকাশন পয়েন্টে বসতে রাজি আছি। কিন্তু আমাদের একটাই রিকোয়েস্ট, যে যারা এই মডেলটায় আসতে চায় বা যারা আমাদের টিমোশনে যুক্ত হতে চায়, তারা টিমোশনটাকে নিজের সন্তান ভেবেও কিন্তু তাদেরকে, যেমন এটা আমার সন্তান, তারাও যেন মনে করে এটা আমার সন্তান, তবেই কিন্তু জিনিসটা সাকসেসফুল দিকে যেতে পারে। তাই যদি কেউ ফ্র্যাঞ্চাইজির কোয়ারি করো বা যদি কেউ ফ্র্যাঞ্চাইজি আমাদের টিমোশনে যুক্ত হতে চাও, আমাদের ফর্মের জায়গা আছে, আমাদের ওয়েবসাইটে যাও www.tmotionindia.in, গিয়ে ফ্র্যাঞ্চাইজি রিকোয়েস্ট ফর্ম আছে, ভরে দাও, বা ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, মেল আইডি দেওয়া আছে, যেখানে ইচ্ছে যোগাযোগ করো, কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করা চাই। অমিত দা, আমার একটা মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা বলো। কথা বলছি, যেটা তোমার থেকে আমি ক্লিয়ার হয়ে যেতে চাই। কারণ তোমার ভাবনা চিন্তা বা তোমার যে গোল যেটা বলো সেটা অনেকটা দূর, তো সেই ক্ষেত্রে মানে সেই জায়গা থেকে আমি এটা প্রশ্ন করছি। এরকম প্রচুর ব্র্যান্ডস তৈরি হয়েছিল, মোমো বলো বা আরও আদার্স অনেক ব্র্যান্ড তৈরি হয়েছিল, যেখান থেকে প্রচুর ফ্র্যাঞ্চাইজিস ওপেন হয়েছিল। আমি আমার বাড়ির সামনেও দেখেছি এবং সেটা উঠে গেছে এবং তাদের কোয়ালিটি, কোয়ান্টিটি সবটা নিয়েই প্রশ্ন উঠেছে, যেটা হয়তো মেন ব্রাঞ্চের থেকে আলাদা হয়ে মানে আলাদা রকম, বা সেখানের সাথে কোনো মিল নেই, বা সেখানের হসপিটালিটি সেগুলো সব কিছুই যেন কিরম খাপছাড়া টাইপের, নট প্রফেশনাল। কিন্তু সেই ব্র্যান্ডটা এতগুলো ফ্র্যাঞ্চাইজি খুললো, একটার পর একটা বন্ধ হতে দেখেছি, আবার নতুন জিনিস আসতে দেখেছি। এই প্রবলেমগুলো কেন হয়? এই প্রবলেমটা তোমার একদম জেনুইন, আর এই প্রবলেমটা আলোচনা করলে থ্যাংক ইউ তার জন্য। এটাও আমি একটু অডিয়েন্সকে ক্লিয়ার করে দেবো যে এই জায়গাটায় ল্যাক অফ ট্রেনিং। রিসেন্ট আমি একটা চা ক্যাফে নিয়েই বলছি, নাম বলছি না, সেটারও অনেকগুলো কেস হলো আর কি। তো ব্যাপার হচ্ছে ল্যাক অফ ট্রেনিং ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে কমিটমেন্ট শুড বি ক্লিয়ার। আর যে ব্যবসাটা করছে, যে যুক্ত হবে, তার সাথে কোম্পানির ট্রান্সপারেন্সিটা খুব দরকার। আমি জানি না মানে এটা কি প্রসেসে চলে আর কি প্রসেস হওয়া উচিত বলে তোমার মনে হয়? আমার যেটা হওয়া উচিত সেটা আমি বলতে পারি, কি প্রসেসে চলে জানি না আমি। আমরা যে প্রসেসে চালাবো সেটা আমি বলতে পারি। আমরা ফ্র্যাঞ্চাইজি অপারেটরই দেবো, যাতে ফ্র্যাঞ্চাইজি ওনার প্রফিটেবিলিটি দেখতে পায়। কিন্তু আমাদের একটা মানে ওভারলুক থাকবেই, মানে আমরা সবসময় সেটার পেছনে কিন্তু কোনো না কোনো ম্যান পাওয়ারকে এঙ্গেজ করে রাখবো, যে কিন্তু ফ্রিকোয়েন্ট অডিট নেবে। এই অডিট রিপোর্টটা পেলেই আমরা যত ভুল হচ্ছে বা যে জায়গাটা ভুল থাকছে সেই জায়গাগুলো রেকটিফাই করতে পারবো, 1 নম্বর। আর ট্রেনিংয়ের ব্যাপারটায় আসি, যে ট্রেনিংটা কিন্তু প্রপার দিতে হবে, না হলে কিন্তু মানে যে বানাতে জানে না সে যদি হঠাৎ করে বানায় জিনিসটা, তাহলে তো সেটা টেস্ট তো অন্যরকম হবেই। তো অ্যাজ পার এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে যদি কেউ কোম্পানি চালায় বা কেউ ফ্র্যাঞ্চাইজি চালায়, তার কোম্পানিতে কোনোদিনও ভুল হতে পারে না। অনেক ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ড আছে আমার দেখা, আমি নাম বলছি একটা, চায় সুট্টা বার। চায় সুট্টা বার তো আজকের ডেটে প্রায় 800টার উপর আউটলেট। তারাও তো ব্যবসা করছে, সাকসেসফুল তারা ফ্র্যাঞ্চাইজি বিজনেসে। তাদের এসওপি স্ট্রং, এসওপিকে স্ট্রং করতে হবে। এসওপি যদি স্ট্রং হয়, ডেফিনেটলি তুমি
মানে আমার মনে হয় যে আউটপুট ভালো পাবে। মানে যে ফ্র্যাঞ্চাইজিগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা তাদের কোয়ালিটি নিয়ে বারবার প্রশ্ন উঠছে, তো সেখানে কি মেন ব্রাঞ্চের থেকে ফ্র্যাঞ্চাইজির কোনো সম্পর্ক থাকছে না বা কোনো রকম তো হতে ল্যাক পারে, অফ কমিউনিকেশন চান্সেস আছে। হচ্ছে? আমার যেটা মনে হয়, আমি যেটা মানে আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, আমার যেটা মনে হয় যে একটা ল্যাক হচ্ছে, সেখানে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটা আমি বেচে দিলাম। তারপরে আমার আর কোনো দায়িত্ব রইল না। এটা যদি থাকে তাহলে ওই জায়গাটা একটা ল্যাক হয়। সেই ক্ষেত্রে তোমাকেও এটাও তো বুঝতে হবে যে যদি আমি ফ্র্যাঞ্চাইজি দিই, আমি যেমন আমার ক্ষেত্রে ভাবি আমি সেটা বলতে তুমি কি পারি। কি কমিটমেন্টস দিচ্ছ? আমি এখানে কমিটমেন্ট একটাই দিচ্ছি যে আমার যে ব্র্যান্ড আমি তোমাকে দিচ্ছি, হুম। যখন আমি আমার ব্র্যান্ডটাকে দিচ্ছি, সেই ব্র্যান্ডটার খারাপ সময় আমাকে তোমার পাশে থাকতে হবে। সেটা যদি আমি না থাকি, আমি যদি সাপোর্টটা না দিই, তো ফ্র্যাঞ্চাইজি ওনারকে তুমি এক্সপেক্ট করাটা ভুল হবে যে সে একাই সব কিছু করে নেবে। তাহলে সে ফ্র্যাঞ্চাইজি নিত না। ফ্র্যাঞ্চাইজি কেউ নিচ্ছে কেন? যে ওই এক্সপার্টিসটা তোমার ইউটিলাইজ করবে, তোমাদের থেকে ট্রেনিং নেবে, তোমাদের গাইডেন্সে সে প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে পৌঁছে দেবে। তবেই তো সে ফ্র্যাঞ্চাইজিটা নিচ্ছে। হুম। নাহলে তো সে নিজেই একটা দোকান খুলে বসে থাকতে পারত। এই প্যারামিটার্সগুলো আমার মনে হয় যে যদি কেউ প্রপার ফলো করে চলে, ফেলিয়ারের চান্সটা কম থাকে। থ্যাংক ইউ। মানে অনেকের জন্য এটা একটা খুব ভালো ডেফিনেট। অপরচুনিটি। যারা নতুন স্টার্টআপ বিজনেস শুরু করবেন ভাবছেন, এখন তো নানা রকম পরিস্থিতি, চাকরির এই অবস্থা, সবাই ভাবছেন একটা ক্যাফে খোলার দরকার বা নিজস্ব কিছু দরকার। সেক্ষেত্রে আমি বলব যে টিমোশন ভেরি গুড চয়েস। তো ভেবে দেখবেন, এই অপরচুনিটিটা গ্র্যাব করে ফেলুন তাড়াতাড়ি। তোমাদের খুব দ্রুত সাফল্য কামনা করি। আমি থ্যাংক ইউ চাই সো মাচ। যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে না, তোমরা ইন্ডিয়ার বাইরে গিয়ে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করো। এরকম ডেফিনেটলি। কিছু একটা তৈরি হোক আমাদের ইন্ডিয়া। যেমন কেএফসি, মানে খুব সাধারণ একটা ডিশ যেটা খুব সহজেই তৈরি হতে পারে, সেটা যেমন আমাদের এখানে চলে এসেছে, এরকম তোমাদের কিছু একটা হোক যেটা গোটা ওয়ার্ল্ডে আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে বা আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করবে। থ্যাংক ইউ অমিতা। তোমার কেমন লাগলো বলো? থ্যাংক ইউ। আমার খুব ভালো অভিজ্ঞতা হলো। টকবকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে টকবকের মতো প্ল্যাটফর্ম আমাদের আজকে এই জায়গাটা দিল যে আমাদের গল্পটা যাতে আমরা শেয়ার করতে পারি, বা ইয়াংস্টাররা বা যারা দেখছেন বয়স্ক, বা যারা যারা যে শ্রেণীর যে কোনো মানুষ আজকে এই ভিডিওটা দেখছেন, তাদের মাধ্যমে তাদের কাছে যে এই মাধ্যমটা হয়ে পৌঁছে যাওয়া, এটার জন্য টকবকে আমি মানে চিরকৃতজ্ঞ থাকবো। আর এটাও বলবো যে সবাই টকবক চ্যানেলটিকে দেখুন। এখানে ভালো ভালো কন্টেন্ট দেখতে পাবেন, ভালো ভালো গল্প দেখতে পাবেন। আজকে চুমুকে চমকের দেখেছেন, কালকে অন্য কারুর দেখবেন। কিন্তু এটাই বলবো যে প্লিজ সোশ্যাল মিডিয়াটাকে পজিটিভলি ইউজ করুন। সোশ্যাল মিডিয়া আমাদের যেমন নেগেটিভ ইম্প্যাক্ট আছে, পজিটিভ ইম্প্যাক্টটা খুব বেশি। আমরা অনেক কিছু লাইফে শিখতে পারবো সোশ্যাল মিডিয়ার থেকে। তাই আমি বেস্ট অফ লাক টু টিম টকবক। থ্যাংক আরও ইউ। বড় হও, আরও মানে এত মানে কি বলবো, এত কমফোর্টেবলি এত মানে জার্নিটা ডিসকাস করলাম, আমি বুঝতেও পারলাম না সময়টা কিভাবে কেটে গেল। থ্যাংক ইউ সো মাচ। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা না বলে পাচ্ছি না। আমাকে অমিত দা এসেই জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমাদের পডকাস্ট চ্যানেলে কি বেশিরভাগ স্পিরিচুয়াল পডকাস্টই হয়? কিছু বলবো আমি জানি না। স্পিরিচুয়াল পডকাস্টগুলো সবার আগে আসে, কারণ মানুষ ভালোবাসে মানে অ্যাস্ট্রোলজিক্যাল পডকাস্টগুলো দেখতে, বিভিন্ন ভূতের পডকাস্ট দেখতে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের পডকাস্ট চ্যানেলে এমন বহু পডকাস্ট রয়েছে যেগুলো একটা মানুষের জীবন বদলে দিতে পারে, একটা চিন্তা ভাবনা বদলে দিতে পারে। সেগুলোও দেখুন, সেগুলো ছড়িয়ে দিন আপনাদের মধ্যে। দেখবেন আমাদের সমাজটা অনেকটা বদলে গেছে। আমরা অনেক কুসংস্কার থেকে বেরিয়ে এসে শিক্ষার আলোতে অবতীর্ণ হতে পারছি। তাই জন্য ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করুন আর প্রত্যেকটা ভিডিওই দেখার চেষ্টা করুন। ভালো না লাগলে সেটাও আমাকে জানান যে কোনখানটা ভালো লাগছে না। আমরা সব কিছুই একসেপ্ট করব। আপনাদের কমেন্ট আমাদের অস্ত্র। তাই দেখতে থাকুন টকবক। আর টিমোশন, আমাদের বাঙালির ইমোশন। অবশ্যই যাবেন টিমোশন টকবক, দুটো টি যেন টকবকিয়ে চলতে থাকে। থ্যাংক ইউ সো মাচ।